সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর, খ্রিস্ট ধর্মের সব থেকে আনন্দের দিন, বড়দিন। এই বড়দিনে দেশে ফিরেছেন বহুল প্রতীক্ষিত, বহুল আলোচিত, সমালোচিত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষ করে আজ সকালে সিলেট হয়ে, লন্ডন থেকে সিলেট, সিলেট হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি এসেছেন। তার সঙ্গে রয়েছে তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। সাথে করে নিয়ে এসেছেন পোষা বিড়াল জেবুকে। এই ফ্লাইটের তার সাথে সফর সঙ্গী হয়েছেন অন্তত 50 জন নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী। তারেক রহমান এমন এক সময় দেশে ফিরলেন যখন নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, দেশে আইন শৃঙ্খলার আহ চরম অবনতি, দেশে বিদেশে বাংলাদেশ যখন ভীষণ আলোচনায় সমালোচনায়, ঠিক সেই সময় তার দেশে ফেরা। তার দেশে ফেরা রাজনীতিতে নতুন একটা ইঙ্গিত তৈরি করেছে। ইতিবাচক কিছু বিষয় আহ, ফুটে উঠেছে। দেশ যখন দক্ষিণপন্থীদের চরম উত্থান, দেশ যখন জঙ্গিবাদে চেয়ে যাচ্ছে, দেশে 5ই আগস্টের পরে লুট হয়ে যাওয়া অস্ত্রের জনজনানি, একই সঙ্গে অরাজনৈতিক ব্যক্তিবর্গ, জঙ্গিবাদের যেখানে উত্থান ঘটেছে, যেখানে বাংলাদেশের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিদিন কম বেশ সংবাদ পরিবেশন হচ্ছে। মোটা দাগে যদি বলা যায়, বাংলাদেশি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে পৃথিবীর প্রায় সব দেশ। এমনকি শ্রীলঙ্কার মতো দেশও যখন শর্ত দিয়ে দেয়, ঠিক বুঝতে হবে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। দর্শক, আজকের আলোচনায় যেটি বোঝানোর চেষ্টা করব বা আমি বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে আহ, তারেক রহমানের এই রাজস্বিক সংবর্ধনা তিনি পেয়েছেন। দীর্ঘ 17 বছর তিনি দেশে ছিলেন না, লন্ডনে নির্বাসিত জীবন, একাকিত্ব, রাজপথে বিএনপির সঙ্গী হতে তিনি পারেননি। যে কোনো সভা মঞ্চে তারেক রহমানের জন্য একটি চেয়ার ফাঁকা ছিল, আজ সেই শূন্য জায়গায় তিনি এসে বসেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পাশের চেয়ারে বেগম খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা রয়ে গেছে। তারেক রহমান তিনি এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে 300 ফিট তিনি গেলেন। রাস্তার দুধারে হাজার হাজার জনগণ তাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু রাজধানী ঢাকায় এসেছেন। সামনে নির্বাচনে যেহেতু করা নাড়ছে দরজায়, তাই বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের ক্ষমতা প্রদর্শনের কিন্তু এটি একটি সুযোগ। আর বিএনপির সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার এইভাবে দেশে আগমন, এটি আসলে কিন্তু জনগণের মধ্যে যেমন উন্মাদনা রয়েছে, ঠিক তেমনি নতুন প্রজন্মের কাছে তারেক রহমানকে নিয়ে রয়েছে একটি ভিন্ন মাত্রার ব্যঞ্জনা। আজ থেকে 17 বছর আগে তিনি রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশ ছাড়তে হয়েছেন। মুচলেকা দিয়ে তিনি আর রাজনীতি করবেন না, সেই মুচলেকা দিয়ে কিন্তু দেশ ছেড়েছেন। আজকের দিনে সেই বিষয় থেকেও যেটি ছাপিয়ে যায়, সেটি হচ্ছে তারেক রহমানের রাজনীতিতে দেশে ফেরা, রাজনীতিতে নতুন এক মেরুকরণ যুক্ত করেছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আমি যদি একটু করে বলি, সেটি হচ্ছে জামায়াত ইসলাম। আর তার এই রাজনীতিকে ইতিবাচক বললেও আজকে আমরা দেখলাম যে তারেক রহমান তার বক্তব্যের মধ্যে বলেছেন যে মার্টিন লুথার কিংকে তিনি স্মরণ করেছেন। মার্টিন লুথার কিং এর একটি বিখ্যাত কথা ছিল যে আই হ্যাভ এ ড্রিম। তারেক রহমান দুঃখিত, তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটা বলার পরেও এখন নানান আলোচনা সমালোচনা, অর্থাৎ বোঝার চেষ্টা করছে, নেটিজেনরা বোঝার চেষ্টা করছে যে ওনার এই প্ল্যানটা আসলে কি ওনার প্ল্যান নাকি ভিনদেশি কারো প্ল্যান।
এই ব্যাপারে কিন্তু আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। তিনি বলতে পারতেন আই হ্যাভ এ ভিশন, আই হ্যাভ এ আইডিয়া, অন্য কিছু বলতে পারতেন। উনি ভালো জানেন উনি কি বলেছেন, ওনার কি আসলে প্ল্যান আছে। জামায়াত কিন্তু আসলে এখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারেক রহমানকে। তারেক রহমানের দেশে আসাকে জামাত বোধহয় আহ মানতে পারে নাই। বিশেষ করে এনসিপি, বিশেষ ওসমান হাদির মৃত্যুর পরে যে নির্বাচনকে বানচাল করার যে অপচেষ্টায় জামাত ধরা খেয়ে গেছে, সেই ধরা খেয়ে যাওয়ার জায়গা থেকে কিন্তু জামাত খুশি হতে পারে নাই। জামাত ইসলামের আমির আজকে বলেছে তারেক রহমানের কি পরিকল্পনা রয়েছে আর সেটি কিভাবে বাস্তবায়ন করবে সেই ব্যাপারে জামাত নজর রাখবে। দর্শক, বুঝতেই পারছেন যে এখানে কিন্তু একটা বড় ধরনের একটা হুমকি আছে, মানে একটা সফট একটা হুমকি দেওয়া হয়েছে তারেক রহমানকে। এটা রাজনৈতিক ভাষা হতে পারে না। নজর রাখবেন। তারেক রহমানকে অ্যাপ্রিসিয়েট করেছে যেহেতু অন্তত তারেক রহমানের আরো কিছুদিন তারেক রহমানকে অবজার্ভ করতে পারতো। তারেক রহমান নির্বাচনী প্রচারণায় যাবেন, সেখানে তার প্ল্যানের ব্যাপারে ইশতেহার আছে, অথবা তার যে পরিকল্পনার কথা সেটি বাঙালি আহ, জাতিকে জানানোর আগে এই যে এক ধরনের মানে টোটকা, এক ধরনের হুমকি দেওয়া হলো, এটা কিন্তু আসলে আহ রাজনীতিতে জানি না আগামী দিন থেকে এটা কি হয়, তবে আমার কাছে এটি হুমকি মনে হয়েছে। যাই হোক, তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, বর্তমান সরকার যে আইন শৃঙ্খলা বা জনগণকে নিরাপত্তা দিতে শতভাগ ব্যর্থ হয়েছে, সেটা কিন্তু তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট। তারেক রহমান আইন শৃঙ্খলা রক্ষার কথা বলেছেন, তিনি শান্তির কথা বলেছেন, শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি পাহাড়ের মানুষের যেমন অধিকার, সমতলের মানুষ যেন ঠিক একই অধিকার পায়, সেই ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন। অধিকারের কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, ভোটাধিকারের কথা বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহ ক্ষমতা দেয় আবার ক্ষমতা কেড়ে নেয়। অতীতের ভুলভ্রান্তি আহ, যে তার ছিল, সেই জায়গা থেকে তিনি কতখানি নিজেকে আরো বেশি শুদ্ধ একটা পর্যায়ে নিতে পারবেন, আমরা আহ, মানে সেই দিনের প্রত্যাশায় হয়তো আমরা থাকতে পারি। তার 17 বছর নির্বাসন শেষ করে আসার পরে বিশ্ব গণমাধ্যমের চোখ কিন্তু আজকে বাংলাদেশের দিকে ছিল। রয়টার্স এবং আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস তারেক রহমানকে ভবিষ্যৎ ভাবি প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আসলে বিশ্ববাসীর কাছে এক ধরনের পরিচয় করিয়ে দিল। তো আমার কাছে মনে হয় যে তারেক রহমানের হয়তো তিনি কখনো ভাবেন নাই যে এত বড় রাজস্বিক সংবর্ধনার মধ্য দিয়ে তিনি দেশে প্রবেশ করবেন, এবং অনেক জল্পনা কল্পনার কিন্তু অবসান হয়েছে। কারণ গত এক সপ্তাহ আগেও কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে নাই যে তারেক রহমানকে খুব দ্রুত কাছে পাবে। কারণ এখানে তার দেশে ফেরা, তার ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছিলেন যে তার দেশে ফেরাটা সবকিছু তার উপরে নির্ভর করে না, এককভাবে তিনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন না। তিনি কিভাবে আসলেন, কাকে ম্যানেজ করে দেশে আসলেন, আমেরিকার সাথে কি বোঝাপড়া হলো, ইন্ডিয়ার সাথে তার কি বোঝাপড়া হলো, পরাশক্তি চায়না রাশিয়া তাদের সাথে কি বোঝাপড়া হলো, সেই আলোচনায় আজকে যাব না। আমি শুধু এইটুকুন বুঝতে পারি যে তারেক রহমান অবশ্যই যে বহির্বিশ্বের আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিগন্যাল তো অবশ্যই আছে, নিশ্চয়ই এখানে ভালো রাজনীতির ইঙ্গিত আছে। আর ভারত তার রাজনৈতিক আহ, চর্চা এবং গণতন্ত্র যে চর্চা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইয়ে যে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো নিশ্চয়ই চাইবে যে বাংলাদেশ নিশ্চয় আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না। বাংলাদেশ একটি সুস্থ সুন্দর ভোটের মাধ্যমে আহ, বাংলাদেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার ফিরে পাবে। এবং অবশ্যই অবশ্যই সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এগোবে, যেখানে বিরোধী শক্তিকে, বিরোধী মতকে দমন করা নয়, বরং বিরোধী মতকে সাথে নিয়ে যে একটা সুন্দর বাংলাদেশ গড়া যায়, সেই ব্যাপারে নতুন বার্তা দেবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। কথা হবে অন্যদিন অন্য আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন।